বেঙ্গলে বিবেকানন্দ খুবই ডিসঅনার্ড। তাহলে কি মহারাজ আপনি বলছেন যে আমরা ঠিক বিবেকানন্দকে মূল্যায়ন সঠিকভাবে করতে পারছি না আজও? বেঙ্গল সকলের পেছনে, দুর্ভাগ্যক্রমেই হোক দুর্ভাগ্যক্রমেই হোক, বেঙ্গল তো একসময় 1 নম্বরে ছিল, এখন সকলের পেছনে আছে। ঈশ্বর সম্পর্কে যখন আপনি বললেন, তো ঈশ্বর এবং ও তার আচ্ছা, স্বামীজি কি ঈশ্বর দেখেছিলেন? উনি একটা কথা বলতেন, এটা একটা, উনি বলতেন যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তো কখনোই এই কথা বলেন। ওঠো, জাগো, যতক্ষণ না তুমি তোমার স্থির লক্ষ্যে পৌঁছাচ্ছ ক্ষান্ত হয়েও না। এই অমোঘ বাণী দিয়ে গেছিলেন আমাদের ভারতের সুপুত্র স্বামী বিবেকানন্দ, যার সম্পর্কে বলতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া ইউ মাস্ট বি রিড স্বামী বিবেকানন্দ। আজ স্বামীজির 162তম জন্মদিন। এই পুণ্যতিথিতে স্বামীজির তার দেশের প্রতি কতটা তার দৃষ্টিভঙ্গি ছিল, যুব সমাজের ওপর কতটা তার দৃষ্টিভঙ্গি ছিল, কি বলে গেছিলেন, এবং নারী সমাজের প্রতি বা তিনি কি বলে গেছিলেন, এরকম অনেক অজানা প্রশ্ন আজকে আমরা এই চ্যানেলে আপনাদেরকে জানাবো। আমি জয়দীপ। আমরা এখন আছি বহনগর রামকৃষ্ণ মঠে। স্বামীজির অনেক অজানা তথ্য আপনাদের কাছে পরিবেশন করার জন্য আজ আমি এসেছি এইখানে। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান আর তোমার সৌরভ। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় স্বামী বামনানন্দজি মহারাজ। তার কাছ থেকে শুনে নেব স্বামীজির অনেক কিছু অজানা কাহিনী, অজানা তথ্য। মহারাজ, আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার বহু মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই সময়টা দিয়েছেন। কিন্তু আজকের প্রজন্মের কাছে স্বামীজির যে বলে গেছিলেন তার কিছু প্রশ্ন আপনার কাছে করব। বিশেষ করে স্বামীজির এই জন্মদিনকে আমরা যুবদের ওপর উৎসর্গ করেছেন। তো যুব সমাজের উপর স্বামীজির কি আস্থা ছিল বা কি বলে গেছিলেন যুব সমাজকে? বিশ্ব সংবাদ কেন্দ্র এই চ্যানেলটিতে আমি স্বামীজি সম্বন্ধে কিছু বলবার সুযোগ পেয়ে আমি আনন্দিত, এবং জয়দীপ রায়বাবু এবং সহযোগী যারা তারা এসে এই ব্যবস্থাটি করেছেন,
আমি সংক্ষেপে স্বামীজির আবির্ভাব 1863 সালের 12ই জানুয়ারি এই দিনটিকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী স্বামীজির জন্মদিন আমরা জানি। যদিও এটি বৈজ্ঞানিকভাবে এটা গ্রহণযোগ্য নয়, রামকৃষ্ণ মঠ মিশন স্বামীজি বা ঠাকুরমা এদের সকলেরই জন্মদিন তিথিকে অবলম্বন করে সমস্ত তাদের জীবন কেন্দ্রিক যে উৎসব ইত্যাদি আমরা করি এবং অন্যান্য অনুষ্ঠানাদি হয়, আধ্যাত্মিক অনুষ্ঠানাদি হয়, সেগুলো স্বামীজির জন্মতিথিকে ধরে বা ঠাকুরের মায়ের জন্মতিথিকে অবলম্বন করে করা হয়। 12ই জানুয়ারি একটা অন্য দিক থেকে বিশেষ তাৎপর্য আছে। এই প্রসঙ্গে একটি বিশেষ ঘটনাকে উল্লেখ করা যেতেই পারে। ইন্দিরা গান্ধী খুব সম্ভব 1983 সালে রাশিয়া গিয়েছিলেন। রাশিয়ার ক্রেমলিন হাউসে ওকে যখন অভ্যর্থনা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়, তিনি ক্রেমলিন হাউসের সামনে গিয়ে ক্রেমলিন হাউসের মাথায় স্বামীজির একটি বাণী ইংরেজিতে বড় বড় করে লেখা উনি দেখতে পান। সেটি হলো, স্বামীজি বলছেন যে বিশ্বে যতদিন পর্যন্ত একটি কুকুর অভুক্ত থাকবে ততদিন পর্যন্ত আমার কর্মের বিরাম নেই। ইন্দিরা গান্ধীর কাছে জিনিসটা খুব স্ট্রাইকিং লেগেছিল। তিনি যে এটা যারা ভগবানকে মানে না, ঈশ্বর পুত্র প্রফেটদের সেইভাবে মানে না, তারা পর্যন্ত তার একটি বাণীকে কত মর্যাদার সহিত তাদের জাতীয় সৌধ বলা যায় ক্রেমলিন হাউস, তার মাথায় ইনস্ক্রাইব করে রেখেছেন। এবং সেটি কি বাণীটি? স্বামীজি সমস্ত পৃথিবীর সমস্ত জীবের প্রতি এতই করুণা সম্পন্ন ছিলেন যে তিনি বলছেন যে যতদিন পর্যন্ত একটি কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে ততদিন পর্যন্ত আমার কর্মের বিরাম নেই। এ কথাটির তাৎপর্য আর কিছু নয় যে আমার শরীর চলে যাবার পরেও লোককল্যাণের জন্য যে কর্ম সেটি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের তা হয় না, কিন্তু অবতারাদি পুরুষ রামকৃষ্ণ, বিবেকানন্দ এরা এই শরীর চলে যাওয়ার পরেই তাদের সবকিছু শেষ হয়ে যায় না, বরং শরীর চলে যাওয়ার পরে স্বামীজি অন্য জায়গায় বলেছিলেন, ওই নিজের যখন শরীরটি ছাড়লেন সেই দিন সেই মুহূর্তেই তার গুরু ভাই ম্যাড্রাসের শশী মহারাজ রামকৃষ্ণানন্দজির সাথে ওর বিশেষ সম্পর্ক ছিল। তো সেখানে তিনি দেখা দিয়ে বলছেন, দেখ শশী, এই শরীরটাকে জীর্ণ পোশাকের মতন ত্যাগ করে চলে এলাম। এখন আমার কাজ আরো ব্যাপকভাবে করবার সুবিধে হলো।
এইটি স্বামীজির এই ভাবটি ইন্দিরা গান্ধী নজরে আসার পরে ভারতবর্ষে ফিরেই উনি ওনার ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা করেন এবং উনি স্থির করলেন যে ভারতবর্ষের যুব সম্প্রদায়ের কাছে স্বামীজিকে এমনভাবে উপস্থাপন করবার একটা ব্যবস্থা করার দরকার আছে যাতে তারা এই যুব সমাজের সাথে তাদের একটা চিরদিনের সম্পর্ক গড়ে উঠবার পথ হয়। তিনি জাতীয় যুব দিবস ঠিক করলেন, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। এই জাতীয় যুব দিবস ইন্দিরা গান্ধী নিজে ঘোষণা করে যাওয়ার সময় পাননি, কারণ তার ওই হঠাৎ ওই রকম আকস্মিক মৃত্যুতে, কিন্তু রাজীব প্রাইম মিনিস্টার হওয়ার পরেই তিনি সমস্ত স্কুল, কলেজ এবং অফিস সমস্ত জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সার্কুলার পাঠিয়ে সেখানে সেই সার্কুলারের দু একটি কথা আমার আজও খুব ভালোভাবে মনে আছে। এখানে বলছেন, স্বামী বিবেকানন্দ ইজ দ্য ইটার্নাল স্পিরিট অফ ইউথ। He represents the perennial, he is the source of perennial youth, and he will be inspiring the people of all people. He will be the source of perennial inspiration and inspiring the people of the world. এইরকম খুব সম্ভবত কথা ছিল। তা ভাবটা হলো এই, স্বামী বিবেকানন্দ মরণশীল কোনো জীব নন। তিনি সমস্ত বিশ্বের সমস্ত যুবদের, যুব সম্প্রদায়, সমস্ত মানুষকে উচ্চতম মহত্তম লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এবং একটি নিঃস্বার্থপর মহান জীবনের প্রতি পদক্ষেপ করবার জন্য যে প্রেরণা, তার উৎসমুখ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাকে অবলম্বন করে যদি কেউ চলতে শুরু করে, তাহলে ওই একটি সুন্দর কথা লোকেশানন্দজি বলতেন যে মরা মানুষ বিবেকানন্দর নাম শুনলে জেগে ওঠে, আর বিবেকানন্দকে জানতে শুরু করলে চলতে শুরু করে, এবং এটা বাস্তবিক পক্ষেই সত্য। এই হলো বিবেকানন্দ। এই বিবেকানন্দ এই বরানগর মঠটি 1886 সালের অক্টোবর কিংবা নভেম্বর মাসে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের কিছুদিন পরেই এখানে তিনি মঠ শুরু করেছিলেন। এই জায়গাটি একটি পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ বাগান বাড়ি ছিল এবং তার চারপাশে সমস্ত পরিবেশ তখনকার দিনে অনেক আলাদা ছিল। 1886 সাল থেকে আজকে আমরা 2024-এ। যাই হোক, এখানে স্বামীজিরা 5 বছরের মতন প্রায় সমস্ত গুরু ভাইরা একত্রিত ভাবে থেকেছেন। এবং প্রথমে এখানেই মানে স্বামীজি ছিলেন, তারপরে কাশীপুর উদ্যানবাটিটা পরে মানে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ দেবের দেহত্যাগের পরেই তারা সকলে এইখানে এসে সংঘ জীবন যাপন করা শুরু করলেন। এর পেছনে অনেক ইতিহাস আছে, সেগুলোর মধ্যে আমাদের এখন যাওয়ার সময় নেই। যাই হোক,
এইখানে স্বামীজি বলেছেন যে ত্যাগ তপস্যা সাধনা হয়েছে, মানুষের করা তো দূরের কথা, শুনলে পরে ভূত পর্যন্ত পালিয়ে যাবে। এটি হচ্ছে সেই তপভূমি, সেই মহা তপভূমি যেখানে শুধু স্বামী বিবেকানন্দ নয়, স্বামী বিবেকানন্দ এমন একটি মানুষ যিনি সমস্ত পৃথিবীকে, অরবিন্দ চমৎকার বলেছেন, he took the earth in his arm and shook and set it right to the orbit. পূর্ব কথাটি বলেছেন, অসাধারণ কথা বলেছেন। সমস্ত পৃথিবীটাকে তিনি তার নতুন গতিপথে লক্ষ্যে সেট করে দিয়ে গেছেন, এবং এটা বাস্তবিক পক্ষে সত্য। যত দিন যাচ্ছে তত এর তাৎপর্য বোঝা যাবে। বেঙ্গলের বিবেকানন্দ খুবই ডিসঅনার্ড, সমস্ত ভারতবর্ষের বিবেকানন্দের সম্মান মান মর্যাদা, তাকে মানে মানুষ অনেক বেশি গভীরভাবে চিনবার জন্য চেষ্টা করে, ভালোবাসে, তার প্রতি তারা শ্রদ্ধা রেখে নিজেদের জীবন গড়বার চেষ্টা করছে। এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এই সংঘ যেহেতু সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে, আমরা অনেকটাই সেই সমস্ত খবরগুলো পাই, জানি। তাহলে কি মহারাজ আপনি বলছেন যে আমরা ঠিক বিবেকানন্দকে মূল্যায়ন সঠিকভাবে করতে পারছি না আজও? বেঙ্গল সকলের পেছনে, এবং সৌভাগ্যক্রমেই হোক দুর্ভাগ্যক্রমেই হোক, বেঙ্গল তো এক সময় 1 নম্বরে ছিল, এখন সকলের পেছনে আছে। আপনাদের এটাও তাই। আচ্ছা, উনি একটা কথা বলতেন, এটা একটা, উনি বলতেন যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তো কখনো এই কথা বলেন? স্বামীজি বলছেন সদর্পে বলো আমি ভারতবাসী। আচ্ছা, ভারতবাসী আমার ভাই, হিন্দু বলেননি, ভারতবাসী। আচ্ছা, তো এটা হচ্ছে স্বদেশ মন্ত্র, আমাদের এতে আছে। এটা এই কথাটি যদি কেউ মানে 8-10 লাইনের এই স্বদেশ মন্ত্র, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে এটা মন্ত্র, এবং এইটা নিয়ে যদি কেউ জীবনযাপন করে, ওটাতেই সে তার মানব জীবনের রূপান্তর হয়ে যাবে। উনি ছাত্র সমাজকে কিভাবে, কোন চোখে দেখতে চেয়েছেন? ছাত্র সমাজ কোন চোখে দেখতে চেয়েছেন মানে ছাত্র সমাজকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যার জন্য তাকে যুব দিবসের লক্ষ্য বা প্রধান ব্যক্তি রূপে ইন্দিরা গান্ধী নাম প্রপোজ করেছিলেন। এবং যার নামেতে, যার ভাবেতে, যার আদর্শতে মানুষ, মরা মানুষ জেগে ওঠে, যুবকদের বহু 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 ঘটনা আছে, এইরকম ভাবে বলা সম্ভব নয়। উনি তো বিশ্বগুরুর, তিনি যুবকদের উত্তরণের জন্য বলেছেন, আমার আগমনই হচ্ছে সমস্ত বিশ্বের মানুষের উত্তরণের জন্য, তাদের মহান লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাতে আমি এসেছি। যুবকরা সর্বাগ্রে, আর দেশের চিন্তা, কারণ যুবকরাই দেশ গড়ে, যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যায়, যুবকরাই সমস্ত বিশ্বের প্রাণ শক্তির কেন্দ্র বিন্দু। অতএব যুবকদের জাগরণ, এবং জাগরণ মানে এখন যে জাগরণ চলছে চতুর্দিকে সেই জাগরণ নয়, বলছেন মানুষ চাই, মানুষ, মনুষ্যত্ব। মাই মিশন ইজ ম্যান মেকিং মিশন, বি অ্যান্ড মেক। মানুষ ওঠো, জাগো এবং মহান লক্ষ্যকে বরণ করো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। যুবকদের সম্পর্কে, যুব সমাজের সম্পর্কে স্বামীজির অনেক আস্থা ছিলেন, আস্থা রাখতেনও।
তারা সমাজ পরিবর্তন, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুব সমাজের একটা অসীম শক্তি রয়েছে। কিন্তু পাশাপাশি মহারাজ, নারী শক্তি এবং নারী শিক্ষা, এই প্রসঙ্গে নারীদের সম্বন্ধে স্বামীজির চমৎকার কথা হলো যে সমস্ত ভারতবর্ষটা জয় করতে যদি 50 বছর সময় লাগে পুরুষদের দ্বারা, নারীদের দ্বারা জয় করতে অতি অল্প সময়ে, কারণ নারীর ভেতরে যে শক্তি আছে, বলছেন মা ঠাকুরুন সারদা দেবী সমস্ত বিশ্বে নারী জাতির জাগরণের জন্য তার আবির্ভাব। মাকে কেন্দ্র করে সমস্ত বিশ্বে নারী জাগরণ শুরু হবে, সে আমরা দেখতেই পাচ্ছি। চতুর্দিকে নারী জাগরণ, ভারতবর্ষে শুধু নয়, সাঁওতাল পরগনার বা ওই অত্যন্ত পিছিয়ে পড়া জায়গাতে দেখা যাচ্ছে ছেলেদের থেকে মেয়েদের পারফরমেন্স ভালো সর্বত্র। এই যে তিনি বলছেন সমস্ত বিশ্বে নারী জাগরণের জন্য মায়ের আবির্ভাব। মা এবং মায়ের ভেতর দিয়ে যে শিক্ষাটি নারীদের জন্য যে মেসেজটি রেখে গেছেন, তার জীবনটি একটা বিরাট মেসেজ। সেইটিকে অবলম্বন করে চললে পরে সমস্ত বিশ্বে, এবং সেইটির অজান্তে মানুষের ভেতরে কাজ করে চলেছে। কারণ ভগবানের শক্তি, ইচ্ছে এবং আকাঙ্ক্ষা কিভাবে কাজ করবে, ও ঢোল পিটিয়ে ঢাক পিটিয়ে নয়, নীরবে। স্বামীজির একটা ভারী সুন্দর কথা আছে, বলছেন মানুষ সমাজের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সমাজের নিয়ম কানুন, আইন, হেন তেন বিধিবিধান দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমি ঈশ্বর তনয়, আমি জ্যোতির্তনয়, আমি ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করেছি। আমি যেই পথে যাব সেই পথে সমাজ তার অনুবর্তন করবে। অর্থাৎ আমি সমাজের অনুবর্তন করব না, সমাজ আমার অনুবর্তন করবে। ঈশ্বর সম্পর্কে যখন আপনি বললেন, তো ঈশ্বর এবং তার আচ্ছা, স্বামীজি কি ঈশ্বর দেখেছিলেন? ঈশ্বরের সঙ্গে বাস করতেন দিবানিশি, ঈশ্বর এবং যখন তখন। আচ্ছা, আমরা স্বামীজির অনেক কিছু তথ্য এবং তার সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা কৃতজ্ঞ বরানগর মঠের অধ্যক্ষ মহারাজের কাছে, যে উনি অনেক অনেক মূল্যবান সময় আমাদের বার করেছে। সময় অনেক কম, তাই আমাদের এখানটাই শেষ করতে হলো। কারণ স্বামীজি সম্পর্কে জানতে গেলে শুধু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জানা অসম্ভব। স্বামীজি একটি মহাসমুদ্র। স্বামীজির ওপরে গবেষণা করে যে সমস্ত বই পুঁথিপাঠা আজ পর্যন্ত ছাপা হয়েছে, এইরকম কয়েকটা ঘরে রেখেও সামলানো যাবে। ঠিক, সেই কারণেই আমরা স্বামীজি হচ্ছেন মহাসমুদ্র, অনন্ত। কারণ তিনি ভগবান, তিনি প্রফেট। পাশ্চাত্যের লোকেরা তাকে প্রফেট বলে তখনই তার জীবদ্দশায় তারা স্বীকৃতি দিয়েছে। আর নৈনিতালে তিনি স্বামীজির কয়েকজন পাশ্চাত্য শিষ্য এবং গুরু ভাইদের নিয়ে গিয়েছিলেন নৈনিতালে। সেখানে সরফরাজ হোসেন, একজন মুসলমান, তিনি স্বামীজিকে দেখে বলেছিলেন, স্বামীজি, ভবিষ্যতে যদি কখনো আপনাকে কেউ প্রফেট বলে চিহ্নিত করে, তার ভেতরে আমি সর্বপ্রথম। সেই জন্য স্বামীজিকে দু কথার বিষয় নয়। ঠিক, দু কথায় বিশ্লেষণ করা যায় না।
স্বামীজিকে। তবুও আজকের যে যুব দিবস, সেই দিবসে কিছুটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করলাম আমাদের এই চ্যানেল থেকে। আমরা অনেক কিছু জানলাম। আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ।